একটা রাতের কথা বলি, যেদিন একজন ছেলে বুঝেছিল স্বপ্ন বলতে আসলে কি বোঝায়। সেই রাতে ওর হাতে ছিল একটা ভর্তি ফর্ম আর পকেটে ছিল মাত্র ৭০ টাকা। মা হাসপাতালের বেডে শুয়ে, চোখ আধো খোলা। ডাক্তার বলে দিয়েছে ভোরের মধ্যে কিছু অ্যারেঞ্জ করুন, নইলে ঝুঁকি বাড়বে। ছেলেটা জানতো এই অ্যারেঞ্জ শব্দটার মানে শুধু টাকা না, এই শব্দটার মানে হাল ছেড়ে দেওয়া, না দেওয়া। আপনি যদি আজ আপনার জীবনে হাল ছেড়ে দিতে চান, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষটা আপনাকে নাড়া দেবে। চা দোকানের ছেলে, ছেলেটার নাম ছিল সৌরভ। দক্ষিণ কলকাতার এক গলির ভাড়া বাড়িতে থাকতো। বাবা নেই, বছর ৩ আগে হার্ট অ্যাটাকে চলে গেছে। মা অসুস্থ, বাড়ির কাজ করতো আগে, এখন হাঁপায়। সৌরভ সকাল ৫টায় উঠে একটা ছোট চায়ের দোকানে কাজ। চা বানানো, কাপ ধোয়া, দোকানের বেঞ্চ টানা, সবই ওর দায়িত্ব। দিন শেষে মাইনে কখনো ২০০, কখনো ৩০০, কিন্তু সেই টাকায় ভাড়া, ওষুধ, বাজার সবই চালাতে হয়। ওর পড়াশোনা, কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু ক্লাস রেগুলার করতে পারতো না। যখনই ক্লাসে যায় মাথায় একটা কথাই ঘুরে বেড়ায়, আজ দোকানে গেলে বেশি টাকা হতো, আজ মায়ের ওষুধ আসতো। এটাই জীবনের সবচেয়ে নির্মম দোলাচল, পেট বনাম ভবিষ্যৎ। একদিন দোকানের নিয়মিত কাস্টমার একজন দিদিমণি, নাম মালবিকা সেন। উনি রোজ চা খেতে খেতে সৌরভকে দেখতেন, বুঝতেন ছেলেটা ক্লান্ত, কিন্তু চোখটা বড্ড একরোখা। একদিন উনি জিজ্ঞেস করলেন, তুই পড়াশোনা ছেড়ে দিদি? সৌরভ হেসে বলেছিল, না দিদিমণি, ছাড়িনি, সময় পাই না। মালবিকা দিদিমণি চুপ করে চা শেষ করলেন। তারপর পকেট থেকে একটা কার্ড বের করে বললেন, এটা রাখ, পাড়ার লাইব্রেরির কার্ড। রোজ আধ ঘন্টা হলেও যা, বই না পড়লেও ওখানে বস, নিজেকে মনে করিয়ে দে তুই শুধু চা দোকানের কর্মচারী না। সৌরভ প্রথম দিন লাইব্রেরিতে গিয়ে বসেছিল। বইয়ের গন্ধ, পুরনো পাতা, শান্ত বাতাস। ওর মনে হয়েছিল যেন কেউ বলছে, এখানেও তোর একটা জায়গা আছে। যেদিন মা বলেছিল, থাক, আর পড়তে হবে না, তারপর এলো সেই ভয়ানক সপ্তাহ। মায়ের অসুস্থতা বেড়ে গেল। ডাক্তার বলল ইনফেকশন ছড়াচ্ছে, ভর্তি করতেই হবে। হাসপাতালে ভর্তি হলো মা। সৌরভ সারাদিন হাসপাতাল, দোকান, হাসপাতাল। রাতে বারান্দায় বসে লাইব্রেরির বই খুলতো, কিন্তু অক্ষরগুলো নাচত। চোখের পাতা ভারী, বুক ভারী। এক রাতে মা ওকে বলল, শোনো সৌরভ, থাক, আর পড়তে হবে না, তুই কাজ করো, আমাকে নিয়ে ভাবিস না। মায়ের গলায় কোনো নাটক ছিল না, ছিল নিখাদ পরাজয়। যে মা সারা জীবন অন্যের বাড়িতে বাসন মাজে, সেও আজ নিজের ছেলের সামনে হেরে গেছে। সৌরভ কিছু বলল না, শুধু বাথরুমে গিয়ে কল খুলে দিল, যাতে বাইরে কান্নার আওয়াজ না যায়। তারপর আয়নার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি পড়ব, আমি হারব না, তোমাকে হারতে দেব না। এই কথাগুলো কেউ শুনল না, কিন্তু অনেক সময় জীবন বদলাতে দর্শক লাগে না, লাগে শুধু সিদ্ধান্ত। ৭০ টাকা আর একটা ভর্তি ফর্ম। এবার আসে সেই রাতটায়, যেটা দিয়ে শুরু করেছিলাম। ডাক্তার বলেছিল ভোরের মধ্যে ওষুধ আর কিছু টেস্ট, না হলে কাউকে ফোন করবে। আত্মীয় সবাই দূরে, পাড়ায় ধার, সবাই নিজের লড়াইয়ে ডুবে। সৌরভের কাছে ছিল মায়ের চিকিৎসার জন্য একটা ফর্ম। NGO/হাসপাতালের সোশ্যাল সেকশনে জমা দিলে কিছু সাহায্য মেলে, কিন্তু ফর্ম জমা দিতে লাগে ডকুমেন্ট, ফটোস্টেট, কিছু ফি, মোটামুটি ৪০০ থেকে ৫০০ টাকা। ওর পকেটে ছিল ৭০ টাকা। সেই রাতে সৌরভ হাসপাতালের নিচে নেমে গিয়েছিল। রাস্তায় একটা চায়ের দোকান খোলা। সৌরভ দোকানদারকে বলেছিল, কাকু, আমি চা বানাতে পারি, আজ রাতটা কাজ করতে দেবেন, টাকা লাগবে। কাকু তাকিয়েছিল, তারপর বলেছিল, তুই তো ওই গলির দোকানে কাজ করিস, এত রাতে কেন? সৌরভ উত্তর দেয়নি, শুধু বলেছিল, মা ভর্তি, আজ রাতটা দরকার। কাকু আর কিছু জিজ্ঞেস করেনি, বলেছিল, আচ্ছা আয়, চুলা ধর। সৌরভ সেদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা কাজ করেছিল। চা, কফি, বিস্কিট। হাসপাতালে নাইট ডিউটির লোক, অ্যাম্বুলেন্স ড্রাইভার, নিরাপত্তা রক্ষী সবাই খেয়েছে। ভোরে কাকু ওর হাতে কিছু টাকা গুজে দিল, বলল, এটা রাখ, পরে দিয়ে দিস, আর শোন, হাল ছাড়িস না। সৌরভ যখন হাসপাতালে সিঁড়ি দিয়ে উঠছে, হাতে টাকা, চোখে জল, বুকের ভেতর আগুন, ও বুঝেছিল এটা শুধু টাকার লড়াই না, এটা সম্মানের লড়াই, এটা নিজের পরিচয়কে বাঁচিয়ে রাখার লড়াই। ফল বেরোনোর দিন একটা চুপচাপ বিজয়। মা ধীরে ধীরে সুস্থ হলো। সৌরভ আবার পড়াশোনায় ফিরল। দিনে কাজ, রাতে লাইব্রেরি। মালবিকা দিদিমণি মাঝে মাঝে নোট দিতেন, পুরনো প্রশ্নপত্র দিতেন, বলতেন, তোর মাথা আছে, শুধু ধারাবাহিকতা চাই। তারপর এলো পরীক্ষার ফল। সৌরভের হাতে যখন রেজাল্টের কাগজ এলো, ও প্রথমে বিশ্বাসই করতে পারেনি। ও স্কলারশিপ পেয়েছে, টিউশন ফি অনেকটা মাফ,
আর একটা ছোট পার্ট টাইম কাজও জুটে গেল কলেজেরই ভিতরে। সৌরভ সেদিন মায়ের পাশে বসে শুধু বলেছিল, মা আমি পারলাম। মা তখন খুব আস্তে করে ছেলের মাথায় হাত রেখেছিল। কোনো বড় ভাষণ দেয়নি, শুধু বলেছিল, আমি জানতাম তুই চা বানাস ঠিকই, কিন্তু তোর হাত শুধু চা বানানোর জন্য না, তোর হাত ভবিষ্যৎ বানানোর জন্য। এই একটা লাইন অনেক মানুষের জীবনে অক্সিজেন হয়ে যায়। গল্পের আসর মানে এই গল্পটা সৌরভের না, এই গল্পটা আপনার, আমার, আমাদের চারপাশের হাজার মানুষের, যারা দিনের শেষে ক্লান্ত হয়ে ভাবে আর হবে না, যারা বারবার ভেঙে পড়ে কারণ দায়িত্ব, টাকা, পরিবার, পরিস্থিতি সব একসঙ্গে চেপে বসে। কিন্তু শুনুন, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ব্যর্থতা না, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আপনার নিজের উপর বিশ্বাসটা চুপচাপ মরে যাওয়া। আপনি যদি আজ কঠিন সময়ে থাকেন, তাহলে আপনি খারাপ সময় নেই, আপনি রূপান্তরের সময় আছেন, যেখানে আপনার চরিত্র করা হচ্ছে, যেখানে আপনি শিখছেন কিভাবে দাঁতে দাঁত চেপে টিকে থাকতে হয়। এখনই একটা কাজ করুন। ভিডিও শেষ করার আগে আমি আপনাকে 3টা কাজ করতে বলবো, আজই, এখনই। আপনার স্বপ্নটা লিখে ফেলুন, কাগজে বা ফোনের নোটে, এক লাইনে, খুব ছোট করে। যেমন, আমি আবার পড়াশোনা শুরু করব, আমি চাকরির জন্য প্রতিদিন 1 ঘন্টা দেব, আমি শরীরটা ঠিক করব। লিখে ফেলুন, কারণ লেখা মানে প্রতিজ্ঞা। একটা 30 দিনের ছোট প্ল্যান করুন, বড় প্ল্যান না, প্রতিদিন 30 মিনিট। যদি সৌরভ রাতের শেষে আধ ঘন্টা লাইব্রেরিতে বসতে পারে, আপনিও পারবেন। 30 মিনিট আপনার জীবন বদলে দিতে পারে। আজই একজনকে বলুন আপনি হারবেন না। একজন মানুষ, মা, বাবা, বন্ধু, পার্টনার, শিক্ষক, যে আপনাকে সত্যি চেনে। ফোন করুন বা মেসেজ করুন, আমি চেষ্টা করছি, আমি থামবো না। আর যদি এই গল্পটা আপনার বুকের ভিতর কিছু নাড়িয়ে দেয়, তাহলে এটা শুধু ভালো লাগলো বলে থামাবেন না, একজন মানুষের কাছে শেয়ার করুন যে এখন ভেঙে পড়েছে। কারণ কখনো কখনো একটা গল্পই কারো জীবনের ভোরের টাকা হয়ে যায়, যে টাকা দিয়ে সে বাঁচার সাহস কিনে ফেলে। আজ আপনার পরিস্থিতি যাই হোক, নিজেকে একটাই কথা বলুন, আমি হারবো না, আমি থামবো না, আমি আবার উঠবো।